আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ দ্য ভার্বসের বেসিক রুলস। তোমরা যারা এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থী আসো তাদের গ্রামার পার্টে রাইট ফর্ম অফ দ্য ভার্ব থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। হ্যাঁ, সেখানে কিন্তু তোমাদের প্যাসেজ আকারে কোশ্চেনটা থাকে এবং গ্যাপের ভিতরে কারেক্ট ভার্বের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হয়। আজকের আমরা এই ক্লাসে জাস্ট 20টা রাইট ফ্রম দ্য ভার্বের বেসিক রুলস নিয়ে আলোচনা করব। বিগত সালের কোশ্চেনগুলোতে দেখা যায় যে এই রাইট ফ্রম দ্য ভার্ব এর অংশ থেকে এই 20টা রুলস থেকে অনেক অনেক কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে। হ্যাঁ, তোমরা যদি এই রুলসগুলো ভালোভাবে শিখে রাখতে পারো তাহলে আশা করি তোমাদের যে গ্রামার পার্টে রাইট ফ্রম দ্য ভার্ব আছে এবং সেটা প্যাসেজ আকারে আসে সেখানে তোমরা সঠিক এর প্রয়োগটা করতে পারবা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি রাইট ফ্রম দ্য ভার্ব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। রাইট ফ্রম দ্য ভার্বস এখানে আমরা টোটাল 20টা বেসিক রুলস নিয়ে আলোচনা করব। প্রথমটা দেখো, রুল নাম্বার 1, পার্মানেন্ট সিচুয়েশান বোঝাতে বা যে সমস্ত কাজগুলো প্রায় সময় ঘটে, মাঝে মাঝে ঘটে অথবা প্রত্যেক দিন ঘটে, এক্ষেত্রে কী হয়? সিম্পল প্রেজেন্ট হয়। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই ক্ষেত্রে দেখবা যে সেন্টেন্সের শেষে অথবা প্রথম দিকে অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, সামটাইমস, অফেন, এভরিডে, অকেশনালি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, নাও, দেন ইত্যাদি থাকে। এগুলো থাকলে অবশ্যই সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন উদাহরণটা দেখো, আই গো টু মার্কেট এভরি সানডে, আমি প্রত্যেক সানডেতে আমি মার্কেটে যাই। তাহলে দেখো এই যে এভরি কথাটা আছে, এই জন্য এটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আয়ের পরে এই জন্য কী হচ্ছে? গো হবে, উত্তর হবে গো। মাই ফাদার ওয়ার্ক ইন চিটাগং, চিটাগংয়ে কাজ করে। হ্যাঁ, এখানে দেখো এই মাই ফাদার, এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে কী হবে? এস বাই এস যোগ হবে। তোমরা নিশ্চয়ই এই পার্সন সম্পর্কে জানো, পার্সন সম্পর্কে আমাদের আরেকটা ভিডিও দেওয়া হবে। হ্যাঁ, সেখান থেকে তোমরা এই পার্সন বসানোর নিয়মটা শিখে নিবা। ঠিক আছে, যেমন এখানে আছে আই নট গো টু মাই ইংলিশ টিচার এভরি সানডে। হ্যাঁ, আমি আমার ইংলিশ টিচারের কাছে প্রত্যেক সানডেতে যাই না। এই যে নট আছে, তার মানে না বোধ করতে হবে। এই জন্য এখানে কি আছে? উত্তরটা হবে আই ডোন্ট গো। অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব যখন না থাকে তখন ডু, ডাজ অথবা ডিড এই যে কোনো একটা নিয়ে কি করতে হয়? এটা হচ্ছে যে তোমার নেগেটিভ ফর্ম করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এর পরে নাবোধকটা করতে হয়। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য আমরা কী দিয়েছি? ডু নট দিয়েছি। প্রেজেন্ট টেন্স কেন? এই যে সানডে এভরি কথাটা আছে এই কারণে। ঠিক আছে, দেখো এখানে বিশেষ দ্রষ্টব্য মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সবসময় ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয় এবং অবশ্যই সেটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। যেমন হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই ভার্বের সাথে কী হয়েছে? এস বা ইয়েস যোগ হয়েছে। গোজ, এই যে ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে যোগ হয়েছে বয়েলস। ঠিক আছে, তাহলে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এটা হচ্ছে 1 নম্বর রুলস। ঠিক আছে, এবার 2 নম্বর রুলসে দেখো, 2 নম্বর রুলসে যেটা আছে, কাজটি এই মুহূর্তে ঘটেছে এমন বোঝাতে, হ্যাঁ, অথবা চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে দেখো নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, লুক, লিসেন, হুশ ইত্যাদি শেষে অবশ্যই কিন্তু উল্লেখ থাকবে সেন্টেন্সের শেষে। যেমন আই রাইট টু ইউ অ্যাবাউট ইট নাও, এই যে নাও কথাটা আছে, তাহলে নাও দেখে আমরা বুঝবো যেটা কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। তাহলে দেখো এখানে আই, এরপর কি হবে? অ্যাম রাইটিং, তাহলে আই অ্যাম কি লিখতে হবে? রাইটিং লিখতে হবে। ঠিক আছে, আই অ্যাম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট রাইট নাও। তাহলে নিশ্চয়ই তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, এই জন্য ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। যেমন ইট গেট ডার্ক নাও, তাহলে ইট ইজ গেটিং ডার্ক নাও, এই যে নাও আছে এই কথাটার জন্য কি হবে? অ্যাম ইজ আর, অর্থাৎ ইটের পরে যেহেতু ইজ বসে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দিলাম আর ভার্বের সাথে আইএনজি যোগ গেটিং, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এবার রুলস নম্বর 3 দেখো, অবস্থার পরিবর্তন
হচ্ছে এমন বোঝালে কোনো পরিমাণের বা সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটেছে এমন যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্ষেত্রে হয়। যেমন গ্র্যাজুয়ালি, ডে বাই ডে, র্যাপিডলি, এই জাতীয় শব্দ যদি সেন্টেন্সের শেষের দিকে থাকে তাহলে মনে রাখতে হবে সেটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আওয়ার পপুলেশন ইনক্রিজ ডে বাই ডে, অর্থাৎ দিন দিন বাড়ছে, তাহলে এটা দেখে আমরা বুঝবো এটা কিন্তু বাড়ছে, তাই না? তাহলে এটা দেখে বুঝবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, তাহলে হবে আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এবার রুল নম্বর 4 দেখো, যে কাজ করা হয়েছে সেক্ষেত্রে, অর্থাৎ যে কাজ করা হয়ে গিয়েছে সেক্ষেত্রে কী হবে, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, তারপরে রিসেন্টলি, এভরি, প্রেজেন্ট, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রুলস। এটা কিন্তু তোমাদের ওই যে রাইট ফ্রম দ্য ভার্বের যে প্যাসেজ আকারে যে রাইট ফ্রম দ্য ভার্ব আছে, হ্যাঁ, ওখানে গ্যাপে কিন্তু এই রুলসটা কিন্তু বিশেষ প্রয়োগ এটা থাকে। নেভার, এভার, লেটলি এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস তোমরা নিশ্চয়ই জানো স্ট্রাকচারটা। সেটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে আই নট ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, এই যে ইয়েটটা দেখে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, যেহেতু এটা নাবোধক হয়েছে এই জন্য এই যে আই হ্যাভ নট ফিনিশড হয়েছে। আই হ্যাভ মাই মিল জাস্ট নাও, তাহলে এখানে কী করতে হবে, যে হ্যাভটা কিন্তু এখানে মেইন ভার্ব, আর এখানে আরেকটা অক্সিলারি ভার্ব আনতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আই হ্যাভ হ্যাড মাই মিল জাস্ট নাও, হ্যাঁ, এটা কি দেখে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে জাস্ট নাও দেখে বুঝতে হবে। এই যে হ্যাভটা অক্সিলারি ভার্ব আর হ্যাডটা হচ্ছে V3, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রুলস নম্বর 5টা দেখো, অতীতে সম্পাদিত কাজ, হ্যাঁ, অর্থাৎ যে অতীতে ঘটে গিয়েছে এমন যদি কাজ বোঝায়, যেমন ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, দেন, অ্যাগো, দ্য আদার ডে, হ্যাঁ, লাস্ট নাইট, লাস্ট ডে, এই কথাগুলো যখন থাকবে তখন মনে রাখতে হবে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। কী হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন উই গেইন ইন্ডিপেন্ডেন্স ইন 1971, 1971 সালে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করি, তাহলে এটা কি, এটা পূর্বের ঘটনা বোঝাচ্ছে, অর্থাৎ অতীতের ঘটনা, এজন্য এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই যে গেইনড, উই গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এবার 6 নম্বরটা দেখো, রুলস নম্বর 6, এখানে বলছে দুটো অতীতের কাজ যদি হোয়েন, হোয়াইল, জাস্ট, অ্যাট দ্যাট টাইম বা নির্দিষ্ট সময়সহ উল্লেখ থাকে এবং ভার্বটির কাজ সময় নিয়ে ঘটে তবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো কাজের মধ্যে দুটো কাজ এখানে উল্লেখ থাকবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ঘটে তাহলে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়েন উই কাম টু মিট লাস্ট নাইট আই ওয়াচ টিভি, তাহলে এখানে দেখো প্রথমটা দেখো, হোয়েন উই কাম টু মিট লাস্ট নাইট, এই লাস্ট নাইটটা দেখে তোমরা বুঝতে পারছো এটা এই প্রথম অংশটা কী হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, একটু আগে আমরা শিখলাম। আর ওয়াচড, এই যে টিভি, আই ওয়াচ টিভি, এটা কি হবে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে হবে আই ওয়াজ ওয়াচিং টিভি, দুটি অতীতের কাজের মধ্যে হোয়েন, হোয়াইল, জাস্ট, অ্যাট টাইম, হ্যাঁ, এগুলো যদি সময় সহ উল্লেখ থাকে এবং ভার্বটির কাজ সময় নিয়ে ঘটে তবে পাস্ট কন্টিনিউয়াস। এই যে পরের অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। হোয়েন আই রিড, তাহলে এখানে হোয়েন আই ওয়াজ রিডিং, হি সুইচ দ্য লাইট, হ্যাঁ, তাহলে হি সুইচড দ্য লাইট, বোঝা গেছে? তাহলে এখানে এই যে যেমন হোয়াইল উই ওয়াক, হোয়াইলের পরে কি হবে, একটা সাবজেক্ট আছে, এই জন্য কিন্তু এই হোয়াইলের পরে সাবজেক্টের পরে একটা কি হবে, ওয়াজ অথবা ওয়ার হবে, অর্থাৎ এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। হোয়াইলের কিন্তু দুইটা নিয়ম, একটা হচ্ছে হোয়াইলের পরেই যদি এরকম ভার্ব থাকে, হোয়াইলের পরেই কোনো সাবজেক্ট থাকবে না তাহলে তার সাথে আইনজি যোগ করে দিতে হবে। আর হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে দেন একটা ভার্ব থাকে তাহলে কিন্তু সেটাকে কী করতে হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। এই জন্য এখানে কি আছে, ওয়ার ওয়াকিং আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার 7 নম্বর রুলসটা দেখো, বাক্যের একটি অংশ নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, এগুলো দিয়ে যদি যুক্ত হয় তাহলে সেটার কিন্তু পরের অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে নো সুনার হ্যাডের পরে দ্যান বসে, স্কার্সলি হ্যাডের পরে হোয়েন বসে, অথবা হার্ডলি হ্যাডের পরেও কিন্তু হোয়েন বসে, আর পরে যে সেন্টেন্সটা হয় সেটা হবে পাস্ট ইনফিনাইট টেন্স। ঠিক আছে, দেখো এখানে উদাহরণটা, স্কার্সলি হ্যাড আই স্যাট ডাউন টু ইট হোয়েন দ্য ফোন রিং, দেখো এখানে কিন্তু স্কার্সলি হ্যাডের পরে কী বসেছে, হোয়েন বসেছে, দেখো প্রথম পরের সেন্টেন্সটা। আর দ্য ফোন রিং, এই রিংয়ের একটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে র্যাং। নো সুনার হ্যাড দে রিচড দ্য স্টেশন, নো সুনার হ্যাড এটার থাকলে কী হয়, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই যে দ্য ট্রেন, এখানে কিন্তু লেফট, এই যে দেন আছে এখানে। ঠিক আছে, নো সুনার হ্যাডের পরে কিন্তু পরের সেন্টেন্সটা শুরুতেই দেন বসে, আর পরের সেন্টেন্সটা কী হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়।
আর নো সুনার হ্যাড, স্কাসলি হ্যাড, এগুলো তো প্রথমেই কী হবে, এগুলোর পরে কিন্তু যে যদি এখানে এরকম ভার্ব দেওয়া থাকে তাহলে কিন্তু V3 হবে, আর পরের সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এবার দেখো 8 নম্বরটা, সিন্স দিয়ে যদি শুরু হয় তাহলে এর প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো 10 years পাস সিন্স হি লেফট দ্য ভিলেজ, এই যে এখানে কিন্তু এই পরেরটা পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, এই জন্য প্রথমটা কী হবে, প্রথমটা হবে প্রেজেন্ট টেন্স, এই যে হ্যাভ পাস্ট। আবার দেখো এখানে কিন্তু প্রথম অংশটার ইট ওয়াজ মেনি ইয়ার্স, সিন্সের প্রথম অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, এই জন্য পরের অংশটা কী করতে হবে তাহলে, অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে, অর্থাৎ সিন্সের এই প্রথম অংশটা হয় প্রেজেন্ট টেন্স, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, তাহলে পরেরটা হবে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট। আবার সিন্সের আরেকটা রুলস আছে, প্রথমটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে অবশ্যই পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার 9 নম্বরটা দেখো, ফ্যান্সি, উইশ, ইটস টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি যদি থাকে তাহলে এর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেমন আই উইশ আই হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড, তাহলে পাস্ট ইনডিফিনাইট করলে হবে হ্যাড। আই ফ্যান্সি আই টার্ন ফেল, তাহলে আই টার্ন ফেল। ইট ইজ টাইম ইউ স্টাডি ফর দ্য টেস্ট এক্সাম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটার পরের অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তাহলে কী হবে, ইউ স্টাডি, অর্থাৎ এই ভার্বটা শুধু চেঞ্জ হবে, স্টাডি এই জায়গায় হবে পাস্ট ফ্রম স্টাডিড। আচ্ছা, তারপরে দেখো রুলস নম্বর 10টা দেখো, উড, দ্যাট অথবা উইশ এর ব্র্যাকেটে টু বি ভার্ব থাকলে এটা কিন্তু ওয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো আই উইশ আই টু বি এ কিং, তাহলে আই উইশ আই আর এ কিং, আই উইশ আই ফ্লাই ইন দ্য স্কাই, এটা পাস্ট টেন্স হবে, তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আর রুলস নম্বর 11টা দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো, এটাও কিন্তু ওই যে সিন্সের ওই নিয়মেই হবে, অর্থাৎ এই যে অ্যাজ দো অথবা অ্যাজ ইফের প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট, আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। এটা কিন্তু ওই যে আগে যে সেন্সের রুলসটা করলাম ওইটার মতোই, যেমন দেখো এখানে প্রথমটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, এই স্পিক্স, এই জন্য পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, দেখো প্রেজেন্ট টেন্স আছে এই জন্য পাস্ট ইনডিফিনাইট হয়েছে নিউ, আর প্রথমটা দেখো পাস্ট ইনডিফিনাইট আছে এই জন্য পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এবার 12 নম্বর রুলসটা দেখো, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি যে শর্ত ছাড়া যে সেন্টেন্স সম্পূর্ণ হতে পারে না, হ্যাঁ, এটা 3টে রুলস আছে, 3 প্রকার, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে সম্পূর্ণ একটা কন্ডিশনাল সেন্টেন্সের উপরে, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে ফার্স্ট কন্ডিশনাল রুলসটা কি, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস ফিউচার ইনডিফিনাইট, অর্থাৎ প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে ই প্লাস, তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনাইট, এই জন্য এখানে হির পরে কী আছে উইল, হি উইল শাইন ইন লাইফ, ফিউচার ইনডিফিনাইট। প্রথমটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, ইফ ইট রেইনস, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পরেরটা হচ্ছে এই জন্য ফিউচার ইনডিফিনাইট। 13 নম্বরটা দেখো, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ এটা হবে ই প্লাস পাস্ট ইনডিফিনাইট, পরেরটা হবে তাহলে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ উড, শুড, মাইট এগুলো বসবে। দেখো ইফ ই কেম, এটা কিন্তু ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পরেরটা হবে কি, অবশ্যই পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ সাবজেক্টের পরে উড হবে অথবা কুড হবে অথবা মাইট হবে, এজন্য এখানে হবে আই উড, কী হবে, আই উড গো। এবার দেখো আই উড হেল্প হিম ইফ, তাহলে ইফের অংশটা কিন্তু এবার পরে দেওয়া আছে, তাহলে যেহেতু এটা এই পাশে পাস্ট কন্ডিশনাল করা আছে তার মানে অবশ্যই এই পাশে ই প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, এজন্য হি এখানে কী হয়েছে, ওয়ান্টেড হয়েছে। আচ্ছা 14 নম্বর রুলসটা দেখো, এটা থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল বলতে বোঝায় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, ঠিক আছে। তাহলে দেখো উদাহরণটা দেখো, ইফ আই হ্যাড সিন হিম, এটা কিন্তু ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরেরটা অবশ্যই পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস কী হবে V3, এই জন্য এখানে হবে হচ্ছে কি আই উড হ্যাভ, এই টেলের V3 হচ্ছে টোল্ড, ঠিক আছে। আচ্ছা এবার 15 নম্বরটা দেখো, 15 নম্বরটা প্রথমেই যদি এরকম থাকে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থাকে ভার্ব, তাহলে সেটা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, যেমন ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, তাহলে ক্লোজের সাথে আইএনজি যোগ। 16 নম্বরটা দেখো, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই মডেল অক্সিলারিগুলো যদি থাকে তাহলে কিন্তু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন ইউ হ্যাড বেটার হারি আপ, এই যে এখানে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ মে গো, এই যে মেয়ের পরে শুধু গোয়ের প্রেজেন্ট ফর্ম। এবার 17 নম্বরটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লিস্ট,
অর্থাৎ লেস্ট যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে লেস্টের পরে যে সাবজেক্টটা থাকবে তারপরে জাস্ট শুধু একটা শুট বসাই দিতে হবে। এখানে মাইটও বসানো যায়, তোমরা শুধু শুটের কথাটা মনে রাখবা। তাহলে লেস্টের পরে কী বললাম সাবজেক্টের পরে একটা শুট বসাই দেবো। আর শুট কুড মে মাইটে যে একটু আগে জানলাম এগুলো থাকলে অবশ্যই মডেল অক্সিলারি পরে V1 হয়, এই জন্য লেস্ট এই কথাটা আসে বলে দের পরে কী হয়েছে শুড মিস। কামাল রিড অ্যান্টেবলি লেস্ট হি ড্যাশ ফেইল, তাহলে হি শুড ফেইল অর্থাৎ লেস্ট আসে বলে সাবজেক্টের পর কী হবে শুড হবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা দেখো এবার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, আর এই লেস্টের এটাও গুরুত্বপূর্ণ এবং এটাও কিন্তু ক্যান নট হেল্প কুড নট হেল্প, বিশেষ করে এই কয়টা মনে রাখবা, ক্যান নট হেল্প কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইদাউট, এগুলো যখন থাকবে তখন কিন্তু এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন উই ক্যান নট হেল্প এটা আসে দেখে আমরা লার্নের পরে কী হবে লার্নের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, তাহলে কী হবে লার্নিং হবে। উইথ এ ভিউ টু এরপরে যে ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। এবার দেখো বিফোর আফটার টিল আনটিল হোয়াইল এরপরে ভার্বের সাথে কী হয় আইএনজি যোগ হয়। যেমন আফটার টক টু ইউ আই অলওয়েজ ফিল বেটার, তাহলে আফটার টকিং টু ইউ আই অলওয়েজ ফিল বেটার, আফটারের পরে তারপরে বিফোরের পরে আনটিল এগুলো থাকলে কী হবে হোয়াইল, এরপরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ করে দিতে হবে। এবার লাস্ট নম্বর যেটা আছে দেখো 20 নম্বরটা, সেটা হচ্ছে ভার্বটি সাবজেক্ট অথবা অবজেক্ট হলে ভার্বের আইএনজি অথবা ইনফিনিটিভ করতে হয়। অর্থাৎ এটা যদি প্রথমেই শুরু থাকে ভার্ব প্রথমে বসে, হ্যাঁ, এবং এটা যদি নাউন করতে হয় তাহলে অবশ্যই সাবজেক্ট বা নাউন করতে গেলে সেটাকে সাথে আইএনজি যোগ করে সেটার কী করতে হবে জেরান করতে হবে অথবা ইনফিনিটিভ দিয়ে এটাকে নাউন করতে হবে। যেমন ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে কী দিতে হবে এখানে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, কারণ ওয়াকিং এটা কি একটা এক্সারসাইজের নাম, তাহলে নাম করতে গেলে অবশ্যই এটা কী করতে হবে নাউন করতে হবে, ওয়াকের সাথে আইএনজি যোগ। সি ইজ বিলিভিং, এই যে এখানে সির সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে কী হবে সিইং হয়ে যাবে। আশা করি তোমরা এই 20টা রুলস ভালো করে বুঝতে পেরেছো। এই 20টা রুলস যদি ভালো করে তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এসএসসি বা এসএসসি পরীক্ষায় যে রাইটিং তোমাদের গ্রামার পার্ট থেকে যে রাইট ফ্রম দ্য ভার্ব থাকে প্যাসেজ আকারে, সেখানে গ্যাপগুলো তোমরা ইনশাল্লাহ ভালোভাবে পূরণ করতে পারবা, কারণ এখান থেকেই অনেক রুলসগুলো হুবহু পরীক্ষায় চলে আসে। তাছাড়া আমাদের দেখবা যে এখানে রাইট ফ্রম দ্য ভার্ব এর কিছু গ্রামার অর্থাৎ বিগত সালের কোশ্চেন সলভ করা আছে, সেই সলভ করা তোমরা হচ্ছে যে বোর্ডগুলো আমাদের চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে অথবা ভিডিও যে লিঙ্ক আছে সেখানে যদি ক্লিক করো, হ্যাঁ ওই অপশনে ক্লিক করলে তোমরা এই বিগত সালের রাইট ফ্রম দ্য ভার্বের বোর্ড কোশ্চেনগুলো সলভ করা তোমরা পেয়ে যাবে। ওইগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের রাইট ফ্রম দ্য ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।